নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। দর্শক, আজকের খবর শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। ধৈর্য ধরে শুনতে থাকুন। অপারেশন এপিক ফিউরি মাত্র 72 ঘন্টায় তছনছ হয়ে গেছে তেহরান। এভাবেই বলছে পশ্চিমা মিডিয়াগুলো। সত্যিটা কিন্তু ভিন্ন। গত শনিবার থেকে যখন মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমান ইরানের আকাশে গর্জে ওঠে, তখন বিশ্ববাসী বুঝতে পেরেছিল মধ্যপ্রাচ্য আর আগের মতো নেই। 555 জন প্রাণ হারিয়েছেন, নিহত হয়েছেন খোদ আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে আসল অঙ্কটা কি? ডোনাল্ড ট্রাম্প বলছেন যুদ্ধ চলবে 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত। কিন্তু পেন্টাগন কি জানে এই 5 সপ্তাহে কত বিলিয়ন ডলার ছাই হতে যাচ্ছে? খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আজ আমরা ডিকোড করব মার্কিন কোষাগারের সেই রক্তক্ষরণ এবং এমন এক সংকটের কথা যা অর্থ দিয়েও মেটানো সম্ভব নয়। চলুন তাহলে শুরু করি। ইরান আমেরিকা যুদ্ধ, কত বিলিয়ন ডলার উঠছে এই আগুনে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে আমেরিকা ব্যবহার করছে তাদের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী সব বরণাস্ত্র। পেন্টাগনের দাবি 12,050টিরও বেশি লক্ষ্যবস্তু এরই মধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের মিসাইল ইন্ডাস্ট্রি, পারমাণবিক স্থাপনা এবং 11টি যুদ্ধ জাহাজ। এটা মার্কিন যুক্তরাষ্ট্রের মুখের কথা। কিন্তু এই যে আকাশে B-22 স্টিলের বোম্বার উঠছে কিংবা টমাহক ক্রুজ মিসাইল ছোড়া হচ্ছে, প্রতিটি বোতাম টেপার খরচ কত আপনি জানেন? বিশেষজ্ঞরা বলছেন অভিযানের প্রথম 24 ঘন্টাতে খরচ হয়েছে প্রায় 779 মিলিয়ন ডলার। আমি কি আবার বলবো? বন্ধুরা আবার শুনুন, 779 মিলিয়ন ডলার মাত্র 24 ঘন্টায়। আর এই যুদ্ধের প্রস্তুতির জন্য যে সেনা ও জাহাজ মোতায়েন করা হয়েছে তার পেছনে আগেই গেছে 630 মিলিয়ন ডলার। আসুন একটু হিসাব করি। ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার রিপোর্ট বলছে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে আমেরিকা খরচ করেছে কত? 21.7 বিলিয়ন ডলার। আর ইয়েমেন ও ইরানের চারপাশে মার্কিন নৌবাহিনীর পাহারায় খরচ হয়েছে আরো 12 বিলিয়ন। ভাবা যায়? সব মিলিয়ে ইরানের সাথে এই সরাসরি যুদ্ধ শুরু থেকেই আমেরিকার পকেট থেকে চলে গেছে প্রায় 33 বিলিয়ন ডলারের বেশি। বর্তমান অপারেশন অনুযায়ী শুধুমাত্র একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যেমন ইউএসএস জেরার্ড আর ফোর্ড পরিচালনা করতে প্রতিদিন খরচ হয় 6.5 মিলিয়ন ডলার। একবার ভাবুন, আমি তো ভাবতে পারছি না, আপনারাই ভাবুন। সেখানে দুটি গ্রুপ কাজ করছে, তাহলে কত টাকা খরচ হচ্ছে? আর এই টাকাটা আসে কোথা থেকে তা সবাই জানে, মার্কিন জনগণের ট্যাক্সের টাকা থেকে। এবং আরো কিছু সূত্র আছে যা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এবারের যুদ্ধে সবচেয়ে মজার এবং ভয়াবহ দিক হলো লুসাস ড্রোন। এটি একটি লো কস্ট আনম্যান্ড কমব্যাট সিস্টেম। অবাক করার মতো তথ্য হলো আমেরিকা এটি তৈরি করেছে ইরানের ড্রোন ডিজাইন রিভার্স ইঞ্জিনিয়ারিং করে। অর্থাৎ ইরানের প্রযুক্তি দিয়ে ইরানকে জবাব দিচ্ছে ওয়াশিংটন। এছাড়া MQ-9 রেপার ড্রোন এবং হাইমার্স রকেট তো আছেই। তবে যুদ্ধ মানে যে শুধু অন্যের ক্ষতি তা নয়। কুয়েতের আকাশে নিজেদের ভুল নিশানা বা ফ্রেন্ডলি ফায়ারের 3টি অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, যার আর্থিক ক্ষতি শত শত কোটি টাকায়। এখানে ইরান দাবি করছে তারাই কিন্তু এই 3টা F-16 নামিয়েছে ভূপাতিত করে। আর এখানেই টুইস্ট। বিশ্লেষকরা বলছেন আমেরিকার সমস্যা টাকা না, সমস্যা হলো ইনভেন্টরি বা অস্ত্রের মজুদ। ইরানের মিসাইল ঠেকাতে যে পেট্রিয়ট বা SM-6 ইন্টারসেপ্টর ব্যবহার করা হচ্ছে সেগুলো তৈরি করা এত সহজ নয়। এগুলো কোনো বিস্কুটের ফ্যাক্টরি না যে চাইলে দিনে 1000টা বানানো যাবে। যদি এই যুদ্ধ 4-5 সপ্তাহ চলে তবে আমেরিকার ইন্টারসেপ্টর ফুরিয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় ভয় কোথায় জানেন? এই একই অস্ত্র আমেরিকা মজুদ করে রেখেছিল ইউক্রেনের জন্য এবং রাশিয়ার চীনের উপর নজর রাখার জন্য। ইরানের পেছনে সব অস্ত্র শেষ করে ফেললে প্রশান্ত মহাসাগরের অঞ্চলে আমেরিকা কি তবে নিরস্ত হয়ে পড়বে? আর এখানে মুচকি হাসছে ভ্লাদিমির পুতিন আর শি জিনপিং। তারা তো এটাই চাইছিল, ইরানকে বাফার জোন করে এই খেলাটা খেলাতে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্র পকেট ফাঁকা হয়ে যায়, অস্ত্রের মজুদ শেষ হয়ে যায়। তখন খেলা দেখাবে চীন আর রাশিয়া। বন্ধুরা, ডোনাল্ড ট্রাম্পের 1.5 ট্রিলিয়ন ডলারের যুদ্ধ বাজেট হয়তো কাগজে কলমে অনেক শক্তিশালী, কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। আফগানিস্তান কিংবা ইরাক, আমেরিকা কিন্তু যুদ্ধ শুরু করতে জানে, কিন্তু শেষ করতে তারা জানে না। আর এখানে ইরান বলছে তারা এই যুদ্ধ শেষ করবে, কারণ তারা বীরের জাতি। পেন্টাগনের জেনারেলরা এখন কপালে ভাঁজ নিয়ে ভাবছেন যদি ইরান তাদের কয়েক হাজার কামিকাজে ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল দিয়ে আমেরিকার এই বিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখে, তবে কয়েক সপ্তাহ পর ইসরায়েল আর ইউক্রেনের আকাশে কি উড়বে? আসল ভয়টা কিন্তু অন্য জায়গায়। ইরান যদি তাদের তুরুপের তাস হিসাবে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়,
তবে বিশ্বজুড়ে তেলের দাম কোথায় গিয়ে ঠেকবে? তখন আপনার পকেটের টাকা আর আমেরিকার কোষাগারে বিলিয়ন ডলার সব স্রেফ কাগজে পরিণত হবে, কাগজে। মধ্যপ্রাচ্যের এই আগুন কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের সলতে পাকানো, নাকি এটি মার্কিন সাম্রাজ্যের অর্থনীতি পতনের মহড়া? অনেকেই বলছে ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আসলে কিন্তু তথ্যটা সেই রকম না। রয়টার্স বলছে, আল জাজিরা বলছে, সবাই বলছে, এবং ইরান বলছে যে জাহাজগুলো আমেরিকান শিপগুলোতে রিফুয়েলিং করে সেই জাহাজগুলোকে তারা অ্যাটাক করছে। আর স্বাভাবিকভাবে অন্যান্য দেশ ভয়ে এখানে তাদের জাহাজ পাঠাচ্ছে না, তাই এটা অটো বন্ধ হয়ে গেছে। ইরান কিন্তু বন্ধ করেনি। এদিকে ট্রাম্প বলছেন 5 সপ্তাহ, কিন্তু সমরবিদরা বলছেন এই চোরাবালিতে একবার পা দিলে বের হওয়া কঠিন। আমেরিকা কি পারবে তাদের অস্ত্রের মজুদ বাঁচাতে, নাকি চীনের জন্য সাজানো রণক্ষেত্রটি তেহরানের মরুভূমিতে কবর দিয়ে আসবে? এদিকে রাশিয়া কিন্তু মনে মনে এটাই চাইছিল, যদি এই ঘটনা সত্য হয়, মজুদ যদি শেষ হতে থাকে, তাহলে রাশিয়া আরো আগ্রাসী হবে ইউক্রেনের উপর এবং ইউক্রেনের মানচিত্র ছোট করতে করতে একেবারে নিঃশেষ করে দিবে। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এই বিশেষ বিশ্লেষণ আপনারা কেমন লাগলো? ট্রাম্পের এই আগ্রাসন কি সঠিক, নাকি এটি বিশ্বকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই 5 সপ্তাহের টার্গেট কি সফল হবে, নাকি আমেরিকা আরো একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের ফাঁদে পা দিচ্ছে? ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন পরবর্তী আপডেট সবার আগে পেতে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, কোরিয়া, আমেরিকা, লন্ডন, ইটালি, স্পেন, জার্মান, ফ্রান্স, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, ইরাক, ইরান, মিশর, কুয়েত, দুবাই, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত এই প্রতিশ্রুতি থাকলো, কাল একই সময় আবার ফিরব। হ্যালো ব্রেন, ইরান ইসরায়েল যুদ্ধে একটা প্রত্যাশিত অঘটন ঘটেছে। সেই প্রত্যাশিত অঘটনটা হচ্ছে ইরান তার নতুন সুপ্রিম লিডার নিয়োগ দিয়েছে এবং তিনি হচ্ছেন আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে মুস্তাফা আলী খামেনি। মানে ব্যাপারটা কেন, ইরানের সুপ্রিম কাউন্সিল মূলত আজকে তাদের সুপ্রিম লিডার নিয়োগের ব্যাপারটি চূড়ান্ত করেছে এবং এটা কেন অঘটন এবং কেনই বা এটা বিপজ্জনক, দুটি এক্সপ্লেন করার চেষ্টা করে যাচ্ছি। মুস্তাফা আলী খামেনি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িয়ে আছেন এবং তার বাবার রাজনৈতিক যত সিদ্ধান্ত আছে তার পেছনে তার একটা বিশাল ভূমিকা রয়েছে এবং দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল যে একদিন হয়তো মুস্তাফা আলী খামেনি সত্যি সত্যি সুপ্রিম লিডারের জায়গাটা দখল করে নেবে। এবং যখন মাশা আমিনির ইস্যুতে ইরান গরম ছিল, যখন কিছুদিন আগে মাত্র ইরানে প্রোটেস্ট হচ্ছিল নারীদের বিভিন্ন ইস্যুতে, এবং পশ্চিমা রেজিম যেভাবে ইরানি নাগরিকদের রাস্তা নামাচ্ছিল, তার প্রত্যেকটা ক্ষেত্রে মূলত ডিসিশন মেকিং এর জায়গায় মুস্তাফা আলী খামেনি বড় ধরনের ভূমিকা রেখেছিলেন এবং ইরানের আইআরজিসি এবং ইরানের সুপ্রিম কমান্ডিং এর যতগুলো জায়গা রয়েছে তার প্রত্যেকটায় তার বিশাল একটা হাত ছিল। সো অনেক আগে থেকে ইরানের যারা ইরান নিয়ে বিশ্লেষণ করে তারা অনেকেই বেশ ভালোভাবে বুঝতে পারছিলেন যে আগামী দিনের সুপ্রিম লিডার অলরেডি ডিসাইডেড, এটা শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা এবং সেটাই হয়েছে মুস্তাফা আলী খামেনির নাম ঘোষণা করা হয়েছে আজকে। এখন এটা গুড অ্যান্ড ব্যাড দুইটা সাইড অ্যাকচুয়ালি কি। প্রথমটা হচ্ছে, আচ্ছা আমি ব্যাড সাইড দিয়ে শুরু করি, যেহেতু আমেরিকা আক্রমণ করেছে ব্যাড বলে আমি ব্যাডটা দিয়ে শুরু করি। ব্যাডটা হচ্ছে আয়াতুল্লাহ খামেনি জীবিত অবস্থায় কোনোদিন নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপমেন্টের অনুমতি দেননি, কিন্তু তিনি ব্যালিস্টিক মিসাইল, শর্ট রেঞ্জ মিসাইল থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল, এমনকি ড্রোন ডেভেলপমেন্ট পর্যন্ত সব ধরনের অনুমতি দিয়েছিলেন। একটা জায়গায় তিনি না করেছিলেন, সেটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন করা যাবে না এবং সেটার জন্য তিনি আলাদা একটা ফতোয়া পর্যন্ত দিয়েছিলেন। তো যখন এটা তিনি দিয়েছিলেন তখন লিটারালি ইরানের নিউক্লিয়ার যে ড্রিম রয়েছে, সাধারণ মানুষের যে নিউক্লিয়ার ড্রিম রয়েছে, সেটা আসলে বেঁচে গেছে, কারণ সুপ্রিম লিডারের উপরে ইরানি কেউ কথা বলে না, বলার সাহস করে না। সো তিনি জীবিত অবস্থায় এটা সম্ভব ছিল না। কিন্তু ইন দ্য মেইন টাইম যখন আয়াতুল্লাহ খামেনি মূলত হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন ডেভেলপমেন্টের বিরুদ্ধে কথা বলে যেতেন, তখন মুস্তাফা আলী খামেনি সত্যি সত্যি নিউক্লিয়ার ওয়েপনের পক্ষে আওয়াজ তুলতেন। এটা ইনসাইড ওয়ার্ড, যেটা আসলে খুব বেশি ডকুমেন্টেড নেই, এবং বলা হয়েছে যে মুস্তাফা আলী খামেনি সত্যি সত্যি চাইতেন যে নিউক্লিয়ার ওয়েপনটা ডেভেলপ হয়ে যাক, তাহলে ওয়েস্টার্নরা ইরানের উপর আর এভাবে চাপ দিতে পারবে না। এখন যে ব্যক্তি এতদিন চাইতেন তিনি এখন সুপ্রিম লিডার হয়ে গেছেন, আর যারা এটা নিয়ে সবচেয়ে বেশি টেনশনে ছিল লাইক ইসরায়েল, ইউএসএ, তারা এখন দেখতে পাচ্ছে যে যে ব্যক্তি ওয়েপন চাইতেন তিনি এখন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার মালিক। তার হাতে ডিফেন্স ফোর্স, তার হাতে আইআরজিসি ফোর্স, তার হাতে বাজি ফোর্স, তার হাতে ইরানের ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কমান্ডিং পোস্ট এখন তার হাতে। একই সময়ে একটা ওয়ার সিচুয়েশনে তিনি হচ্ছেন সুপ্রিম লিডার হয়েছেন। সো বুঝতেই পারছেন ব্যাপারটা আরো ডেঞ্জারাস দিকে গড়াবে, কারণ হচ্ছে ইরান তার মোজাইক ডিফেন্স সিস্টেম চালু করেছে। মোজাইক ডিফেন্স সিস্টেমটা খুব ইউনিক এবং খুবই ডিফারেন্ট। একটু ছোট করে এক্সপ্লেন করি। সেটা হচ্ছে এরকম যে
মোজাইক পাথরের একটা কুণ্ডলী আছে ধরেন কাল্পনিক, যে পাথরের কুণ্ডলীর ভেতরে এমন সব সোলজার সেট করা আছে যে সোলজারগুলো হচ্ছে সবাই সমানভাবে প্রশিক্ষিত। উপর থেকে একটা পাথর যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়ে নষ্ট হয়ে যায়, সেই খালি জায়গাটা ইনস্ট্যান্ট ভরাট করে ফেলে পেছন থেকে আসা আরেকটা পাথর। এটা হচ্ছে মোজাইকের আর্টিফিশিয়াল রূপ। আর বাস্তব জীবনে এটার রূপটা ঠিক এরকম। ইরানে টোটাল 31টা প্রভিন্স রয়েছে। এই 31টা প্রভিন্সে প্রতিটা প্রভিন্সে অ্যাটলিস্ট একটা করে ডিফেন্স হেডকোয়ার্টার আছে, এবং এর বাইরে প্রত্যেকটা প্রভিন্সে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ডিসেন্ট্রালাইজড ডিফেন্স কমান্ডিং সেন্টার রয়েছে। সো সবগুলো ডিফেন্স কমান্ডিং সেন্টার এতদিন চলতো শুধুমাত্র একজনের কথায়, সেটা ছিল আয়াতুল্লাহ খামেনি। খামেনি যদি বলতো তোমরা ফায়ার করো, তারা ফায়ার করতে পারতো, যদি না বলতো তাহলে পারতো না। কিন্তু মোজাইক ডিফেন্স সিস্টেমে যাওয়ার পর ব্যাপারটা হয়ে গেছে পুরো উল্টো। সেন্ট্রাল কমান্ডিং যদি অকেজেও থাকে, তাদের হাতে একটা সুপ্রিম পাওয়ার দেওয়া হয়ে গেছে যে তোমার প্রয়োজনে যদি তুমি মনে করো যে কোন জায়গায় অ্যাটাক করা প্রয়োজন, সেই অ্যাটাকটা যদি মিসাইল দিয়ে হয়, ড্রোন দিয়ে হয়, কিংবা অন্য যে কোনো ভাবে হয়, সেই সিদ্ধান্ত তুমি ইনস্ট্যান্ট নিতে পারবে। এবং এখন ইরানের টোটাল 31টা প্রভিন্সের অন্তত 1000 খানেকের কাছাকাছি ডিসেন্ট্রালাইজড কমান্ডিং সেন্টার রয়েছে, এবং তারা সিদ্ধান্ত নিচ্ছে নিজের মতো করে। যার কারণে ইরানে এখন যদি আমেরিকা অ্যাটাকও করে, মানে অনেক ভয়ঙ্কর অ্যাটাকও করে, ইরান থেকে যে জবাব সেটা আসলে সেন্ট্রাল কমান্ড থেকে হবে না, ডিসেন্ট্রালাইজ কমান্ডিং থেকে হবে। আর এটাকে ইরান রূপ দিয়েছে মোজাইক। এই জন্য মোজাইক বলেছে যে এখানের যারা লিডার রয়েছে, এই যে 31টা প্রভিন্সে 1000-এর বেশি কমান্ডিং সেন্টার, একজন লিডারও যদি এখানে ধ্বংস হয়ে যায়, তার পেছনে আরো 3জন রেডি করা আছে, যে কোনো একজন দায়িত্ব নিয়ে নেবে। দ্যাট মিনস হচ্ছে আপনি আর আইডিওলজিক্যালি এটাকে কিংবা ফিজিক্যালি এটাকে কোনোভাবেই ধ্বংস করতে পারবেন না। দ্যাটস দ্য ফ্যাক্ট, যেটা হচ্ছে এই মুহূর্তে মুজতাবা আলী খামেনি মূলত এই কমান্ডিং সেন্টারের হেড হয়ে গেছেন, এবং তিনি যদি চান খুব অল্প সময়ের মধ্যে কিন্তু নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতে পারেন। রিজন হচ্ছে 450 কেজির কাছাকাছি হাই এনরিস্ট 60% to 80% হাই এনরিস্ট ইউরেনিয়াম কিন্তু স্টিল নাও ইরানের কবজায় রয়েছে। আমেরিকা এটা জানে না কোথায় আছে, সারা ওয়ার্ল্ডে কেউ জানে না। ইট মাস্ট যে মুজতাবা আলী খামেনি জানেন, এবং তিনি যদি সত্যি সত্যি সিদ্ধান্ত নেন যে তিনি এই ওয়ার সিচুয়েশনে সত্যি সত্যি নিউক্লিয়ার ওয়েপনের টেস্ট করবেন, পৃথিবীর কোনো শক্তি আসলে তাকে আটকাতে পারবে না। এবং যদি টেস্ট একবার করে ফেলে, এটা ইসরায়েলের জন্য লিটারালি মরণ কামড় দেবে। কারণ এই নিউক্লিয়ার ওয়েপনের সবচেয়ে বড় ভুক্তভোগী হবে মূলত ইসরায়েল, কারণ ইসরায়েল সবচেয়ে বেশি ইরানকে ভুগিয়েছে। অ্যান্ড ইউএসএ তাদের জন্য বিশাল বিপদ আছে, কারণ ইরান অলরেডি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মানে টেস্ট চালিয়েছে, যেটা রাশিয়ার উপর দিয়ে গিয়ে আলাস্কা উপকূলে পড়েছে আর্কটিক মহাসাগরে এই জাস্ট কিছুদিন আগে, মানে ওয়ার শুরু হওয়ার কিছুদিন আগে। সো দ্যাট মিনস হচ্ছে ওটা কিন্তু ইউএসএ রিচ করতে পারে, এবং শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইল হাতে আছে এবং নিউক্লিয়ার ওয়েপন থাকলে আপনি ভাবেন ইউএসএর জন্য কি বিপদ আছে, এটা হতে পারে। সো থিংস ইজ গেটিং ওয়ার্স। এটা আসলে অলমোস্ট আউট অফ কন্ট্রোল। ইন দ্য সেম টাইম মানে যেদিকেই চিন্তা করি আসলে সব দিকে বিপদটা খুব দ্রুত বাড়ছে, এবং জ্বালানি থেকে শুরু করে সিকিউরিটি অলমোস্ট এভরিওয়্যার এটা হিট করে ফেলেছে। ইউএসএ তে গত 40 বছরে সর্বোচ্চ অয়েল প্রাইসে চলে গেছে, এবং আমাদের অঞ্চলে আমরা এখনো দেখতে পাচ্ছি সেভাবে মানে হাতে আসে নাই, আমরা সেটার প্রভাব ফেস করতে পারছি না। বাট আমি ইরান এটাকে প্রথম দিনেই বলেছি, যখন হরমুজ প্রণালী অফ করে দিয়েছে তখনই বলেছি আমাদের জন্য বিপদটা বড় আকারের হবে, এবং আপনি অপেক্ষা করেন, জাস্ট উইক যেতে দেন, দেখবেন যে কি অবস্থা হয়। বাজারে ইচ এন্ড এভরি প্রোডাক্টের দাম বেড়ে যাবে। যত ধরনের জ্বালানি রিলেটেড আমাদের কাজ রয়েছে তার প্রত্যেকটাতে আমরা ব্যাঘাত পড়বো। সবচেয়ে বেশি ব্যাঘাতে পড়ার চান্স রয়েছে ইলেকট্রিসিটি, যেটা এই মুহূর্তে গরম আসতে শুরু করেছে, এবং ইলেকট্রিসিটিতেও আমরা ব্যাঘাতে পড়ার চান্স রয়েছে। সো ইউএস এর জন্য, আবার ব্যাক টু দ্য ইরানি পয়েন্ট, ইউএস এর জন্য যেটা নিয়ে ইউএস এর সবচেয়ে বেশি ভয় পেত, ইরান নিউক্লিয়ার ওয়েপনের মালিক হবে কিনা, আমার মনে হয় সেই সময়টা ইরানের কাছে খুব দ্রুত চলে এসেছে। এবং মুস্তাফা আলী খামেনি যদি সত্যি সত্যি চিন্তা করেন যে তিনি নিউক্লিয়ার ওয়েপনের মালিক হবেন, এই মুহূর্তে ওয়ার্ল্ডের কোনো পাওয়ার তাকে আসলে ঠেকানোর মতো নয়। সো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি কি হবে, বাট মানে যেভাবে এটা এগুচ্ছে তাতে নিউক্লিয়ার ওয়েপনের মালিক নতুন করে দুনিয়াতে আরেকজন হতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। আর অ্যাটাকের কথা যদি বলি, এই মুহূর্তে আজকের দিনে অন্তত সবচেয়ে বেশি অ্যাটাক মূলত ইরানে হয়েছে। ইউএসএ ইরানে প্রচন্ড পরিমাণে অ্যাটাক করেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ছিল এয়ারফোর্স কমান্ডিং এরিয়াগুলো। ইভেন এয়ারফিল্ড অ্যাটাক করেছে, যাত্রীবাহী প্লেন পর্যন্ত বিধ্বস্ত হয়ে গেছে, এবং তেহরানের বিশাল এরিয়া জুড়ে আজকে বড় ধরনের অ্যাটাক হয়েছে, এবং হতাহতের সংখ্যা স্পেসিফিকলি জানা নেই, তবে যে ধরনের অ্যাটাক হয়েছে বেশ বড় আকারের হতাহতের ঘটনা ঘটতে পারে। এবং রাতে আবার ইরানও মূলত ইসরায়েলে অ্যাটাক করেছে, এবং প্রেসিডেন্ট বেশ কিছু অ্যাটাক ছিল যেগুলোতে